দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ। পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি। প্রবল বর্ষণ ও উজানের ঢলে চাঁদপুরে ৬ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। বানের পানিতে নতুন করে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকায় প্লাবিত হয়েছে। জেলার প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখন অন্তত জেলার ৮ লাখ মানুষ পানিবন্দী। জেলার ৬টি উপজেলায় বন্যা কবলিত রয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও পানি নামতে শুরু করেছে। মৌলভীবাজারে বন্যার পানি উঁচু এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ। পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনীর চিত্র এটি। জেলার বেশিরভাগ উপজেলার গ্রাম, রাস্তাঘাট, হাটবাজার সবই পানির নিচে। বন্যার পানির কমার কোনো লক্ষণই নেই। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত 2 দিন বৃষ্টিপাত কম হওয়ায় ফেনী শহরসহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমছে। তবে সদর, সোনাগাজী ও দাগনভূঞাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যত জনগণ আছে গ্রামের মানুষের মরে যাওয়ার গঠন বাড়িতে পারেন না, হানি কান্দির লাই, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছর এরকম পানি উঠে নাই। মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। প্রবল বর্ষণ ও উজানের ঢলে চাঁদপুরের 6 উপজেলার সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকার হাজারো মানুষ পানিবন্দী। জেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে অতিবৃষ্টি ও বানের পানিতে হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছে অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে। পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার পিনার পানি হয়ে গেছে। বৃষ্টিপাত না হয় মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি কমতে শুরু করেছে। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকে ফিরছেন বাড়িতে। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সে সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামছে। উন্নতি হয়েছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার মনোহরগঞ্জে বন্যা দুর্গত এলাকায় আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। যাচ্ছি তার কাছে। সাদেক, কুমিল্লার বন্যা ও ত্রাণ বিতরণ সম্পর্কে আমাদেরকে জানান। বাবু, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন আছি মনোহরগঞ্জ। এটি একটি অবহেলিত উপজেলা, যে জায়গায় আসলে ত্রাণ সেভাবে পৌঁছায়নি। মোট 3টি উপজেলাকে দুর্গম এলাকার কারণে ত্রাণ পৌঁছানো হয়নি, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি। এর বাইরে রয়েছে বুড়িচং, রয়েছে এর বাইরে ব্রাহ্মণপাড়া। এই 3টি জায়গাকে আমরা চিহ্নিত করেছি এবং জেলা প্রশাসকও চিহ্নিত করেছে। সেই জায়গায় কিন্তু এই জায়গাগুলো যেহেতু অনেক দূরে দূরে গ্রামগুলো অবস্থিত, একই সঙ্গে এই জায়গায় কোনো যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত হয়নি। এই কারণে এই জায়গাগুলোতে এখন পর্যন্ত ত্রাণগুলো যেগুলো আসেনি। বারবারই অভিযোগ উঠছে যে ত্রাণগুলো আসছে, সেই ত্রাণগুলো কিন্তু শহরের পাশ ঘেঁষা যে গ্রামগুলো রয়েছে কিংবা উপজেলা রয়েছে সেখানে দেয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, মনোহরগঞ্জের মোট 11টি ইউনিয়ন রয়েছে। এই 11টি ইউনিয়নে অসংখ্য গ্রাম আছে এবং 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। এই যে দেখছেন আপনি, এখানে কিন্তু অনেকগুলো ঘের ছিল এবং পুকুর ছিল, একই সঙ্গে এখানে ফসলি জমি ছিল যেগুলো কিন্তু ঘিরে রাখা হয়েছিল। প্রত্যেকটি কিন্তু তলিয়ে গেছে। এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর গোড়া পচে গেছে। একই সঙ্গে ভেতরে যে মানুষগুলো আছে, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বেশ শিশু থেকে নানা বয়সী মানুষ, তারা এখানে আটকে আছেন, যাদের জন্য ত্রাণের অপর্যাপ্ততা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শহর থেকে অনেক ভেতরে এই মনোহরগঞ্জ উপজেলা, সর্বশেষ দিকে, এরপরে কিন্তু নোয়াখালী
ওদিকে, সেই কারণে এখানে কিন্তু সেই অর্থে ত্রাণবাহী যে ট্রাকগুলো সেগুলো এখানে প্রবেশ করেনি, যে কারণে জেলা প্রশাসক বলছে যদিও তারা 30 লাখেরও বেশি কুমিল্লায় তারা সরবরাহ করেছেন, 30 লাখেরও বেশি নানা ধরনের পণ্য এবং ত্রাণ, কিন্তু এখন পর্যন্ত এই এলাকার মানুষ আসার পরে তারা কিন্তু বারবারই বলছিলেন যে ত্রাণ কিন্তু তারা সেই অর্থে পাননি। যদিও আপনাকে একটু দেখাতে চাই যে দুই একটি নৌকাতে করে স্থানীয় কিছু মানুষ এবং রংপুর থেকে কিছু মানুষ এসেছেন, তারা আজকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, যেটি শুকনো খাবার এবং রান্না করা খাবার, তবে সেটিও পর্যাপ্ত নয়। এই জায়গাগুলোতে অন্তত জেলা প্রশাসক সহ যারা রয়েছেন তাদের যেন সুদৃষ্টি যায় এমন আশা করছেন স্থানীয় মানুষ। তো বাবু, এ ছিল সর্বশেষ অবস্থা। জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে গত 26শে অগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি, আর এই সময় নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সেই সাথে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে। বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে। যে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। তো আমরা তো সংস্কার চাই, তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে। আমি অনুরোধ করবো সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ময়মনসিংহের জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এনটিভির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে সব মামলা করা হয়েছে। সব মিথ্যা মামলায় তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2017 সালের 3রা ও 4ঠা আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে 3টি করে মোট 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 18ই আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে 6 মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্যই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মোসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে ওনাকে সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।
কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে ঘটনাস্থলে এই আসামি ছিল না, যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না, যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টিয়ার সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মুসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন। এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডের দুর্নীতি প্রসঙ্গ। একচ্ছত্র আধিপত্যে কালির ছিটে নয়, ড্রামে ড্রামে আলকাতরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কৃষ্ণপক্ষ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে রাতারাতি কলাগাছ হয়ে উঠেছেন বেশ কয়েকজন পরিচালক ও সাব কমিটি সদস্য। বেক্সিমকো কোম্পানিতে চাকুরেরা গড়েছেন ধন সম্পদ। রিপোর্ট বর্ষণ কবিরের। বিসিবিতে এই রাত সংশয়ের চূড়ান্ত সীমানায় গিয়ে এঁকে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন। সরকার পতনের আভাস পেয়েই 5ই আগস্ট রাতেই বেক্সিমকোর প্রান্তদের নেতৃত্বে ব্যাগ নিয়ে ছাড়তে দেখা যায় বেশ কয়েকজনকে বিসিবির কমপ্লেক্স। বোর্ডকে ঘিরে যে টাকা পয়সা সরিয়ে নেওয়ার ধারণা, সেটা আরও বেগ পায় এই ঘটনায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে 35 লাখ টাকা নিয়ে এ কজন বেরিয়ে গেছে। এই ঘটনার পরের দিনই বিসিবিতে গত 12 বছরের বঞ্চিতরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দেয় মহড়া। এতে করে বিসিবি থেকে আরও গুরুত্বপূর্ণ দলিল সরানো সম্ভব হয়নি। যদিও এই সময়ে বিসিবির গত 10 বছরে বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের আশীর্বাদ পুষ্টদের দেখা যায় দলবদলের মিছিল করতে। সেই তালিকার নামগুলোর মধ্যে আছে অ্যাকাউন্ট বিভাগের জুয়েল সরকারের, যিনি মল্লিকের খুব কাছের লোক হিসেবে সবার কাছে পরিচিত। হঠাৎ করে এই রাজনৈতিক পরিচিতি বদলানোর এই ঘটনার মধ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য। মুনাবির নামের আরও একজন অ্যাকাউন্টসে কাজ করেন বিসিবির হয়ে। তার সঙ্গে আছেন বিভাগীয় প্রধান আব্দুল মান্নান সরকার। 4 সদস্যের এই হিসাব রক্ষণ বিভাগকে ঘিরে মল্লিকের লক্ষিন্দরের বাসর ঘরের মতো নিশ্ছিদ্র ব্যবস্থা, যেখানে অডিট করেও কোনো দুর্নীতি প্রমাণ করা প্রায় অসম্ভব। তারপরও কিছু ত্রুটি কখনো মোছা যায় না। মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে বিসিবির এফডিআরের একটা অংশ সরিয়ে নেওয়া হয় মিরপুর স্টেডিয়ামের কাছে ন্যাশনাল ব্যাংকে। অন্তত 75 কোটি টাকার এই ব্যবস্থাপত্রে উন্নতি হয়েছে মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজার। এ বিষয়ে বিসিবির প্রধান হিসাবরক্ষক মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তবে ফোনে জানিয়েছেন এক্ষেত্রে নিয়মের ব্যতিক্রমও করা হয়নি। যদিও এনটিভির অনুসন্ধান আজ করতে পেরে সোমবার এফডিআর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিচ্ছিল বিসিবি। গত 12 বছর ধরে চলতে থাকা অনিয়ম শুধু অর্থনৈতিক হিসেবে তল পাওয়া আসলেই কঠিন। 900 কোটি টাকা আমরা বারবার শুনি বিসিবিতে 900 কোটি টাকা আছে, কিন্তু এই 900 কোটি টাকা তো 2000 কোটি টাকাও তো আমাদের থাকতে পারতো। সেই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এই 900 কোটি যে আসলে প্রকৃত আয় বা প্রকৃত বিসিবির কোষাগারে জমা আছে, সেটা অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এটা যে 3000 কোটি টাকা না, হু নোজ। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। বিসিবির প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন আসার পর থেকে বেক্সিমকো ফার্মাই শুধু নয়, একে একে এ পথে বেক্সি ট্রেডও চলে আসে। সাংঘর্ষিক এই চুক্তিতে তারা বছরে অন্তত 2 কোটি টাকার প্লেনের টিকিট বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির কারোর সঙ্গে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয়নি। বেক্সি ট্রেড টিকিট দিতে না পারলে তখন সেখানে দেখা গেছে হরাইজন ও আইটিসিকে। এছাড়াও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক দলগুলো বাংলাদেশে খেলতে আসলে বাস ও মাইক্রো ভাড়া করা নিয়ে 9-6-এর গল্পটা লজিস্টিক বিভাগের জন্য নতুন কিছু নয়। বিসিবির এই পরিচালনা পর্ষদে ইসমাইল হায়দার মল্লিক ছুরি ঘুরিয়েছেন একাই। তার আমলে 2014 থেকে চলতি বছর পর্যন্ত অন্তত 15 জনকে কোনো নিয়ম না মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তার রাজনৈতিক কারণে বিসিবি থেকে অনেক কর্মী গেছেন ভৈরবে। কোভিডের সময় ত্রাণ দেওয়ার লোক খুঁজে না পাওয়া গেলেও তা একাডেমি ভবনের এক কোণায় নষ্ট হওয়ার গুরুতর অভিযোগও আছে। এই চালটা কিন্তু আমি একটা আমার চোখে পড়ে গেছে, সেটা হলো যে ওই আপনাদের মিডিয়ার জন্য প্রথমে গ্যারেজের ওদিকে একটা ছোট ঘর করা হয়েছিল না, ওখানে কিন্তু ত্রাণ ছিল, কিছু ত্রাণ নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কার টাকা আপনি নষ্ট করতেছেন? মানে আপনার ত্রাণ আনডিস্ট্রিবিউটেড থাকবে কেন, আর আপনার ত্রাণগুলো ক্লাবদের কাছে যাবে কেন? এর চেয়ে বড় ব্যাপার হলো বিসিবি তার কর্মকাণ্ডে কখনোই স্বচ্ছতার জায়গা রাখেনি।
কাগজে কলমে রাখার একটা দায় থাকলেও ভেতরে ভেতরে আগে থেকেই নির্ধারিত হয়ে থাকতো অনেক কিছুই। এই বোর্ডের ব্যানারে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম, ওবায়দ নিজামদের পিচ ফাউন্ডেশনের খাবার দেওয়া হয়েছে নিয়মিত। এছাড়াও আরেক বোর্ড পরিচালকের কাছের লোক হিসেবে মাহতাবুদ্দিন সেন্টুর স্পোর্টস অ্যান্ড স্পোর্টস জোন গত 12 বছরে অন্তত 70 কোটি টাকার জার্সি তৈরির কাজ একাই পেয়েছেন বলে ভেতরের খবর। যদিও সেন্টু ফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন। সাংঘর্ষিক ঘটনার এখানেই শেষ নয়। বর্তমান বোর্ড পরিচালক হিসেবে আকরাম খানের সঙ্গে ইসমাইল হায়দার মল্লিকের ব্যবসা থাকার বিষয়টিও সামনে চলে এসেছে। সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ইস্যু চাপা দিতে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সার কেনার 3টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এর আওতায় মোট 90,000 মেট্রিক টন সার কেনা হবে। এছাড়া মসুর ডাল কেনা হবে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি এসব তথ্য জানান। সার ক্রয় 3টা, আর অত্যাবশ্যক জিনিস মসুর ডাল ক্রয়, আমরা 3টাই আমরা অনুমোদন দিয়েছি। এর জন্য যা অর্থায়ন লাগে ফরেন কারেন্সি হোক, আমরা সেটা সচেতন করবো। এটা অতি দ্রুত করতে হবে, কারণ এই যে সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেবো না। আর অত্যাবশ্যক জিনিসের মধ্যে মসুর ডাল ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা মিনিটে কিনতে হলো। তো ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ময়মনসিংহের জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এনটিভি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে সব মামলা করা হয়েছে। সব মিথ্যা মামলায় তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান চাপেদ। 2017 সালের 3রা ও 4ঠা আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে 3টি করে মোট 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 18ই আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে 6 মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্যই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মোসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে উনাকে সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না, যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে উনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না। যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে, উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টিয়ার সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মোসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন।
এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 105টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যাত্রীকে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক 16,91,91,000 টাকা। বিমানবন্দর সূত্র জানায়, সকাল 8টায় দুবাই শারজাহ থেকে সিলেটে অবতরণ করে বাংলাদেশ বিমানে BG252 ফ্লাইট। এই সময় এক যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগে কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং স্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত NSI সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজ থেকে জুস মেশিনে জড়ানো অবস্থায় 105 পিস স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন 15 কেজি 915 গ্রাম। আটক যাত্রী গোয়েনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোড়ামারাকান্দি গ্রামের হোসেন আহমদ। দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী সহ জেলা বিএনপির অন্য নেতারা তাকে স্বাগত জানান। সালাউদ্দিন বলেন, আমরা মানবিক ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এই সময় সালাউদ্দিনকে এক নজর দেখতে বিমানবন্দর টার্মিনাল সড়ক মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রায় 10 বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলায় অবতরণ করলাম। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্তস্নাত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। নওগাঁয় মাদক মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন। 2023 সালে 18 আগস্টে পত্নীতলা উপজেলায় একটি ট্রাক্টর থেকে 700 গ্রাম হেরোইন উদ্ধার সহ ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এদিকে সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে 4 জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই সাজা দেন। বিস্ফোরক আইনে 3 মামলায় জামিন পেয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। দুপুরে কাজী মনির সহ 61 জনকে জামিন দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদুল আলমের আদালত। এ সময় তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য এই সরকার কাজ করবে বলেও আশা করেন তিনি। 2023 সালে 28শে অক্টোবর রাজনৈতিকভাবে হেয় করতে এই 3টি মামলা দায়ের করা হয়। খাগড়াছড়ি রামগড়ে আলোচিত ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, খবর পেয়ে চট্টগ্রামে ভুজপুর থানাধীন হেয়কো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ে নাকাপা থেকে অপর আসামি মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গত 22 আগস্ট রামগড়ে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় পাহাড়ি গৃহবধূকে। বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ 12 দফা দাবিতে ধামরাইয়ের একটি ঔষধ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, চাকরির বয়স 3 বছর হলে স্থায়ীকরণ, প্রতি বছর বেতন বৃদ্ধি সহ 12 দফা দাবিতে সকাল থেকেই ধামরাইতে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ঔষধ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে বিক্ষোভ করছে। এদিকে গাজীপুরে কালিয়াকৈর চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
The interim government has revoked the executive order issued by the Awami League government banning Bangladesh Jamaat-e-Islami and its student organization Islami Chhatra Shibir. The Home Ministry issued a gadget today lifting the ban. Earlier, on 1st August, the ousted Awami League government banned all political activities of Jamaat and its various wings. This was the second time Jamaat was banned in Bangladesh. Today's notice states, since no specific information was found about the involvement of Jamaat Chhatra Shibir in terrorism and violence. যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। The Awami League government did not ban Jamaat from any principled stance, rather used this issue for political maneuvering, said law advisor Asif Nazrul today. The Awami League never did this despite being in power for 15 years. They did it at a specific moment. They attempted to brutally suppress the movement by labeling the People's Uprising as terrorist activities and Jamaat BNP's terrorism. Asif made this statement while speaking with journalists in his office at the Secretariat. In another matter, the law advisor condemned the attacks on former ministers and other accused on court premises, stating that such violence is unacceptable. Jamaat Amir Dr. Shafiqul Islam said Sheikh Hasina government banned their party in an attempt to brutally suppress the movement. আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today said both the public and the business community want a democratic setup and an elected government in Bangladesh. Speaking at a press conference at the BNP chairperson's Gulshan office, he once again urged the interim government to engage in discussions with political parties regarding a reasonable time frame for its tenure to prevent any misunderstanding. He said the major businessmen in Bangladesh believe an elected government is essential for their businesses, industrial development and the smooth functioning of the economy. যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। আমরা তো সংস্কার চাই, তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে। আমি অনুরোধ করব সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। Bangladesh Bank Governor Ahsan H. Mansoor has said no one should buy properties that do not have bank mortgages from SLM Group, as depositors would be refunded by banks after selling those. During a press conference today, he was asked about the Bangladesh Bank's course of action regarding SLM Group trying to sell properties that do not have bank mortgages. In this regard, the governor said it has to be done through a legal process. They will ask the government to take action and no one should buy the asset of this group. The money will be returned to the depositors by selling these assets. Meanwhile, the interim government has started the process to repatriate the money laundered abroad and acquire local assets of the people who embezzled money from banks. ফেনী সহ দেশের পূর্বাঞ্চলে বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় স্থিতিশীল রয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই ত্রাণ পাচ্ছে না বন্যার্ত মানুষ। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বানের পানিতে ভাসছে ফেনী। বানভাসীদের বাঁচার আকুতি, দুর্গতদের নিদারুণ কষ্টের দিনরাত্রি, দীর্ঘ হচ্ছে হাহাকার। সবকিছু ডুবে আছে পানিতে, কিন্তু সুপেয় পানির তীব্র সংকট। বেশিরভাগ স্থানে নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত দুদিনে বৃষ্টিপাত কম হওয়ায় ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমেছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায়। যত জনগণ আসছে মানুষের মরে করবে গতন বার হতে পারেন না, হানি কান্দির লাই আবার খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছর এরকম পানি উঠে নাই, মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, জনপদ, ফসলি মাঠ। দুর্গতরা ফিরতে পারছেন না বাড়িতে। জেলার সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে 2 লাখের বেশি মানুষ। সাপের কামড়ে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি 250 শতাধিক। নোয়াখালীর পানি ভুলুয়ার নদী দিয়ে অনবরত ঢুকছে লক্ষ্মীপুরে। পানিবন্দী 7 লাখ মানুষের মানবেতর জীবনযাপন। আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ, অনেকের ঠাঁই স্বজনদের বাড়িতে। চাঁদপুরে 6 উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকায় হাজারো মানুষ পানিবন্দী। হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানির বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার ফিনান পানি হয়ে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সেই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বৃষ্টিপাত না হওয়ায় কমেছে মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি। অনেকেই বাড়ি ফিরছেন। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে প্রত্যন্ত অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। চলমান বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। এছাড়া আরও 1 কোটি টাকা নগদ বরাদ্দ দেয়, বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 4 কোটি 52 লাখ টাকা। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। আমরা 1 কোটি টাকা নতুন বরাদ্দ করেছি, সেটি হচ্ছে কুমিল্লাতে 30 লক্ষ, ফেনীতে 20 লক্ষ, নোয়াখালীতে 30 এবং লক্ষ্মীপুরে 20 লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। বিগত বছরগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাপক দুর্নীতি এবং প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার হওয়া অর্থের সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ এবং অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। জানানো হয়, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করা হবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য 6 মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করা হবে। আরও বলা হয়, ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ। তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকলস সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারের কানাডার সমর্থন প্রয়োজন। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস দুপুই। ফ্রান্স বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান ফরাসি রাষ্ট্রদূত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরে আমন্ত্রণ জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় সংগঠনের আসিয়ানের সদস্য করতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। শেষে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর কমিশন ও ভূমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়ে এসেছে তা স্বল্প ও মধ্য মেয়াদে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দুর্নীতি প্রতিরোধে স্থায়ী টাস্কফোর্স গঠনের সুপারিশও করে সংস্থাটি। নজরানা চৌধুরী রিপোর্ট। বাংলাদেশের আগস্ট বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিছু সুপারিশ তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করে টিআইবি। নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক এই সংবাদ সম্মেলনে সংস্থাটি রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ দেয়া, পুলিশ কমিশন গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা প্রদান, তথ্য অধিকার নিশ্চিতের পথে বাধা সৃষ্টিকারী আইনসমূহ বাতিল, স্বাধীন ব্যাংক কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। দুর্নীতি ও অর্থপাচারের কার্যকর জবাবদিহির অনুকরণ দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সম্পৃক্ত করে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্স অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সঙ্গে কাজ করবে, কিন্তু একই টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করবে, যাতে ভবিষ্যতেও তাদের হাতেই কর্তৃত্বে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে অর্থ পাচারের কাজটি, যেটি এই সংস্থাগুলোর ম্যান্ডেট, সেই কাজটির জন্য কার্যকরভাবে সম্পন্ন হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 20 দিনে মূল্যায়ন করা সমীচীন হবে না উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে। এর বাইরেও রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে তারও কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এসব সংস্কার কাজ বাস্তবায়ন করা কঠিন বলেই সরকারকে তার জন্য প্রযোজ্য সময় দিতে হবে বলেও উল্লেখ করেন টিআইবি নির্বাহী পরিচালক। নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এটা ম্যান্ডেট জনগণের থেকে প্রাপ্ত ম্যান্ডেট, এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই ম্যান্ডেটটাকে ডেলিভার করার জন্য যে সময়টুকু দরকার, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্বল্প মধ্যম মেয়াদে সম্ভব। এটুকু আমি বলতে পারি, কিন্তু কতটুকু সময় লাগবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে। একটি কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন দেশে না আসে, সেদিকেও জনগণের প্রত্যাশা রয়েছে বলেও জানান টিআইবির প্রধান নির্বাহী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি। আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই এতদিন আন্দোলন করেছে তার দল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন রকম আগাম সতর্কতা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়, ভয়াবহ বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির অর্থ যাবে ত্রাণ তহবিলে। নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বলেও জানান তিনি। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে
আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার ওই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ দ্য পিপল আলটিমেটলি, জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। ১/১১ কথা তো ভুলে যায়নি। ১/১১ যেটা হয়েছিল সেটা ছিল রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন তিনি। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সে করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। সারা দেশে ঢালাওভাবে মামলা দায়ের না করতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব যার ফলে মানুষ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দমন করতে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা ঠিক হবে না। রোকনউদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট সেই সরকারেরই পতন ঘটে, আর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আবেদন করা হয় দলটির পক্ষ থেকে, যা আমলে নিয়ে বুধবার ১ আগস্টের প্রজ্ঞাপন বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এ সময় আইন উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কি ভাবছে বর্তমান সরকার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত ১৫ বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আদালত চত্বরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওপর হামলার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইন উপদেষ্টা। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এই ক্ষোভ ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে, আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন, যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয়, বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে, তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে। তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে বিচার কাজ যথাযথ প্রক্রিয়ায় করার আপ্রাণ চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামাতের নিবন্ধন বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। আর জামায়াত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তামজিদ সুমনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াতে ইসলামী।
ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে জানান দলটির নিযুক্ত আইনজীবী। জামাতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই খবরে সন্তোষ প্রকাশ করেন। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ পর্যন্ত জামায়াতকে 4 বার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই তা প্রত্যাহার করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তাই এই সম্পত্তি না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু এস আলম নয়, সব ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সময় বেশি লাগতে পারে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমে গেলে সুদের হারও কমে যাবে। ঋণ পরিশোধ করতে আর টাকা ছাপানো হবে না জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংকিং খাত ঠিক হবে না, তাই সবার আগে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। নতুন গঠিত পরিচালনা পরিষদ সরকারের স্বার্থে কাজ না করলে আবারও পুনর্গঠন করা হবে বলে হুঁশিয়ারি দেন গভর্নর। যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। ডলার সংকট থাকলেও প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সার, কীটনাশক, খাদ্যপণ্যের আমদানি আটকে থাকছে না। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি সহ সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বাজার সিন্ডিকেট সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশাতেই স্বচ্ছন্দ বোধ করেন। সার, কীটনাশক, তারপরে জ্বালানি, খাদ্য, এইগুলো একেবারে এই কোনো কিছুই আটকাচ্ছে না। যেমনি পারো বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করছে, তার কোথেকে সে দিচ্ছে সে দিয়ে জানে, আপনারা মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দেশের 15টি ব্রিজে ছাত্রদের কথা বলে টোল দেয়া বন্ধ করে দেয়া হয়েছে, যা সঠিক নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও ব্রিজে টোল দিতে হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তিনি। আজ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সার্জিস আলম। স্টুডেন্টদের কথা বলে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক, এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না। প্রত্যেকটি ব্রিজে টোল দিবে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ত্রাণের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায়, সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যায়। যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেখানেই হাত দেওয়া হয় সেখানেই দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিকেলে পেট্রোবাংলা কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। দুর্নীতিবাজ কর্মকর্তা কাজে যতই দক্ষ হন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, খুব বেশি প্রয়োজন না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না। আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন করা হবে। সরকারকে সময় দিতে হবে জানিয়ে এখন আন্দোলন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বলেন, সবার বেতন বাড়ানো সম্ভব নয়, কারণ বাড়তি বেতন দিতে টাকা ছাপাতে হলে বাড়তি মূল্যস্ফীতি হবে। যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। দুর্নীতি শুরু হয় মাথা থেকে। আমরা সেই দৃষ্টান্তটা হতে চাই যে আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই, এবং আমরা আশা করব আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চপদস্থ সংস্থা প্রধান, তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবেন, এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য পাকিস্তান দল ঘোষণা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দলে ফেরানো হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার না নিয়ে প্রথম টেস্ট পরাজয়ের সমালোচনার মুখে পড়ে স্বাগতিকরা, তাই দ্বিতীয় টেস্টের আগে সেই ভুলটা হয়তো শুধরে নিল তারা। আবরার ছাড়াও ব্যাটার কামরান গুলাম ও পেস অলরাউন্ডার আমির জামালকেও স্কোয়াডে ফেরানো হয়েছে। আমির জামালকে দলে নিলেও তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। প্রথম টেস্টের পর স্কোয়াড ছেড়ে ছুটিতে গিয়েছিলেন পেসার শাহিন আফ্রিদি। তিনি মঙ্গলবার দলের সাথে যোগ দিয়েছেন। 30 আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।